হামের টিকার সংকট ছিল গত বছর। 2024 সাল থেকেই 10 বার সতর্ক করেছে ইউনিসেফ। হাম উপসর্গে 24 ঘন্টায় আরো 6 শিশুর মৃত্যু। পদ্মা ও তিস্তা ব্যারেজ দুটি করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহারের পরিকল্পনা। পল্লবীর শিশু রামিসা হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামি সোহেল রানার। দেশবাসীর কাছে বিচার চাইলেন বাবা। হত্যাকাণ্ডের বিচার দাবি জামাতের। বাংলাদেশ সীমান্তে তালকাটার বেড়া দিতে বিএসএফকে 27 কিলোমিটার জমির বরাদ্দ পশ্চিমবঙ্গ সরকারের। পুশব্যাক কার্যকরের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে 2024 সাল থেকেই তারা সরকারকে টিকার সংকট নিয়ে 10 বার সতর্ক করেছিল, কিন্তু পর্যাপ্ত টিকা না থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। রাজধানীর ইউনিসেফ বাংলাদেশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন সংস্থাটি বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। সংবাদ সম্মেলনে জানানো হয়, 2025 সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত দেশে 1,78,00,000 হামের টিকা আসে, যা ছিল মোট চাহিদার মাত্র 1/3। দেশে বছরের প্রায় 7 কোটি হামের টিকার প্রয়োজন হলেও দীর্ঘ সময় পর্যাপ্ত রুটিন টিকা পাওয়া যায়নি। ইউনিসেফ জানায়, টিকার ঘাটতির বিষয়টি নিয়ে তারা 2024 সাল থেকে অন্তত 10টি বৈঠকে সরকারকে সতর্ক করেছে। পাশাপাশি 5 থেকে 6 বার আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে বলে জানায় তারা। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে অবহিত করা হয়েছিল বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন রুটিন টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেক শিশু টিকার বাইরেই থেকে যায়। এর ফলে দেশে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায় এবং শেষ পর্যন্ত বড় ধরনের প্রাদুর্ভাব পরিস্থিতি তৈরি হয়। Into 2026, repeatedly warning was August 2025. The campaign procurement done with Gavi funding, that has come in and landed by the end of March this year. That was the 21.9 million vaccines that were fortuitously in country when the first measles cases were identified. Not the government. We warned the Ministry of Health colleagues on several occasions. The response was they would send 50% to open bid. We tried to convince them that would take too long, but it was never that they weren't going to act. So it was always a feeling, and certainly for me it was always a guarantee that they were going to get the vaccines in. এদিকে কোনোভাবেই কমছে না হামের প্রকোপ। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 6 জন মারা গেছে। এর মধ্যে 3 জন হামে আক্রান্ত হয়ে এবং বাকি 3 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আক্রান্তদের বেশিরভাগেরই হামের টিকা দেয়া হয়নি। সংক্রমণ এড়াতে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শুভ মাহফুজের রিপোর্ট। তীব্র জ্বর, সাথে শরীর জুড়ে লালচে দানা আর ঠান্ডা কাশি। রাজধানীর হাসপাতালগুলোতে এখন প্রতিদিনই এমন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 481 জনের। এই জায়গায় 2-3টা ইয়ার মতো গামাসির মতো উঠছিলেন। উঠার পরে যে আমরা তো বলছি যে গামাসির মতো অ্যান্টিবায়োটিক সুবিধা হয়েছে, গামাসির মতো উঠতেছে, মানে অ্যালার্জির সমস্যা। পরবর্তীকালে আস্তে আস্তে পুরা দিন রাত 4টার পরে দেখা যায় পুরো সব সরে গেছে, হাত পা যা আছে। বাসায় 5 দিন ধরে খায় নাই কিছু, পরে আমরা অসুস্থ অবস্থা আনছি, এখানে আনছি পরে সেলাইন লাগানোর পরে 2 দিন পরে বাচ্চা সুস্থ হয়েছে। আসছিলাম, ওর জ্বর ছিল 10 তারিখ থেকে, তারপরে আসছে হাম হয়েছে, পরে টিকা দিছে, স্যালাইন দিছে, অনেকটা সুস্থ। রাজধানীর মুগদা হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে 79 জন শিশু। আক্রান্তদের বেশিরভাগই দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে চিকিৎসা নিতে। অনেকেরই হামের টিকা দেওয়া হয়নি। এই জায়গায় ভালোই আসছে, আসার পরে মানে গালের দিক দিয়া অল্প কটা গোটা উঠছে, পরের দিন দেখি যে পুরা শরীর হয়ে গেছে গিয়া। পরে ডাক্তাররা বলছে যে এটা হাম রোগ নাকি। এখানকার প্রবলেম হচ্ছে আপনার পরিবেশ। এখানে ময়লা, তেলাপোকা চারিদিকে, মানে ধুলা বালি এগুলো তো আছেই। সবচেয়ে বড় প্রবলেম হইতেছে এখানে বিড়াল ঘুরতেছে, এখানে ময়লা পড়ে আছে। এই যে আপনি দেখতে পারেন ফ্লোরগুলোতে, এখানে তাকানোর মতো অবস্থা নাই। চিকিৎসকরা জানান, চিকিৎসা বিলম্বের কারণে ঝুঁকিতে পড়ে যায় শিশুরা। উপসর্গ দেখা দিলে সাথে সাথে হাসপাতালে নেওয়ার পরামর্শ তাদের।
বর্তমানে 79 জন রোগী ভর্তি আছে, এর মধ্যে গতকাল 23 জন নতুন রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন আমাদের ঘরে 20 থেকে 25 জন রোগী ভর্তি হয়, 5 জন ক্রিটিক্যাল আছে। বেশিরভাগ উপসর্গ হলো জ্বর, সর্দি, কাশি, তার সাথে শ্বাসকষ্ট নিয়ে আসে, পাতলা পায়খানা নিয়ে আসে। কিছু কিছু রোগী মেনিনজাইটিস এবং এনকেফালাইটিস নিয়ে আসে। এদিকে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 45,128 জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 41,120 জন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজের কাজেও দ্রুতই হাত দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি জনকল্যাণে এমন সব কর্মসূচি হাতে নিয়েছে যা অন্য কোনো দল করেনি। দুর্যোগ থামাতে না পারলেও কিভাবে দুর্যোগের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করা যায় সে বিষয়ে কাজ করছে বিএনপি। গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে সব কথা বলেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। বন্যা, খরা, ভূমিকম্প সহ প্রাকৃতিক নানা দুর্যোগের নিত্যসঙ্গী বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় এখনো পর্যন্ত দেশে গড়ে ওঠেনি কোনো প্রতিষ্ঠান। দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষিত জনবল তৈরি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করতেই গাজীপুরের টঙ্গীর 27 এলাকায় নির্মিত হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন। বুধবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তালগাছের চারা রোপণ ও একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। এরপর সুধী সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সীমান্তের ওপারে ব্যারেজ নির্মাণের কারণে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিচ্ছে। এ সংকট দূর করতে পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারেজ নির্মাণেরও কথা জানান প্রধানমন্ত্রী। পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারেজ তৈরি করব আমরা, যেখানে পদ্মা ব্যারেজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারেজ তৈরি করা, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে, কিন্তু আমাদের কাছে যেই পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি, যার ফলে যেটা হচ্ছে পানিতে, নদীতে পানির স্রোত কমে যাওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে। আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে, ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে, নোনতার কারণে নোনতা পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হচ্ছে, যে বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজেই আমরা যদি সেই প্রেশারটাকে রাখতে চাই, আমাদেরকে এই ব্যারেজটা নির্মাণ করতে হবে এবং ব্যারেজের মধ্যে আমরা পানি ধরে রাখবো। যখন বাড়তি পানি, বর্ষার মৌসুমে যেই পানিটা আসে সেই পানিটি আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি। শুধু এটাই নয়, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। প্রধানমন্ত্রী বলেন, অনেকেই খাল খনন শুধু বিএনপির রাজনৈতিক এজেন্ডা বলতে চায়, কিন্তু খাল খনন কর্মসূচি সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ। 2-3 দিন আগে একজন সাংবাদিক এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম, এই কোথাও কোনো হিসাব নেই, কিছু না, এটা করতে হবে বলে করেছে। তা আমি খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে বলতে চাই, বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। আমরা গত 20 বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছি, আমাদের ব্যবহার করেছি, এই পরিমাণ পানি যদি আজকে থেকে খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে, খাল খননের মাধ্যমে সারা দেশেও যদি আমরা ছড়িয়ে দিই পানিগুলো, বিশেষ করে বর্ষার সময় যে অতিরিক্ত পানি আসে সেটিকে যদি আমরা ছড়িয়েও দিই, মিনিমাম 20 বছর আরও লাগবে সেই যে শূন্যস্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে। কাজেই আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে, এবং এটিও কিন্তু দুর্যোগের সাথে সম্পর্কিত। যেভাবেই হোক আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। দুর্যোগ আমরা থামাতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি
আমরা দুর্যোগ সম্পর্কে মানুষকে ওয়াকিফাল করতে পারি। আমরা যেটা করতে পারি, আমরা মানুষকে সচেতন করতে পারি। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংবলিত একটি উপহার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে শৃঙ্খলা চেইন অব কমান্ড মেনে চলতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আহ্বান জানান তিনি। এ সময় আনসার ও ভিডিপিকে আরও কার্যকর করে গড়ে তুলতে এই সরকারের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন তিনি। জানান, সরকার এরই মধ্যে আনসার ব্যাটালিয়ন বিধিমালা 2026, ভিডিপি বিধিমালা 2026 এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা খসড়া প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত করেছে। এছাড়া উপজেলা পর্যায়ে আনসারের কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা আনসার প্রবিধিমালা প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে সকালে আনসার একাডেমিতে আনসার সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তিনি আনসার সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী এই বাহিনীর 670 জন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। হিসাবে আনসার ব্যাটালিয়ন বিধিমালা 200 যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। আনসার ও ভিডিপি বাহিনীর কাঠামোগত উন্নয়নের অংশ হিসাবে আনসার ব্যাটালিয়ন বিধিমালা 2026, ভিডিপি বিধিমালা 2026, অঙ্গীভূত আনসার বিধিমালা 2026 এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা 2026 এর খসড়া প্রণয়নের কার্যক্রম বলা যায় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সোহেল রানা। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত। এদিকে মেয়ে হত্যার বিচারের ভার দেশের মানুষের ওপর দিয়েছেন রামিসার বাবা। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে মঙ্গলবার সকালে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়েছে। বুধবার বিকেল 3:15টার দিকে অভিযুক্ত সোহেল রানাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয় সে। দুইজনে, একজনে 164 প্রদান করে, স্বীকৃতমূলক জবান প্রদান করে, আর অন্যজন সে করে নাই। তার দুজনকেই পরবর্তীতে বিজ্ঞ আদালত জবানবন্দি গ্রহণ করার পরে দুজনকেই সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করে। বিচার পাওয়া নিয়ে সংশয় শোকাহত রামিসার বাবার। তারপরও তিনি বিচারের ভার দিলেন দেশের মানুষের কাছে। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে, নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে কার সাথে ঘুম আসবো? এছাড়া ঘটনার সাথে জড়িত থাকার দায়ে অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও শুনানি শেষে ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শিশু রামিসা হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি বলেন, শিশু রামিসার ওপর চালানো নৃশংসতা অতীতের বর্বর ঘটনাকেও হার মানিয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, সংবিধান নিয়ে টানাটানি বাদ দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
তিনি অভিযোগ করেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈতিক অবক্ষয় ও অপরাধে জড়িত থাকার অভিযোগও তোলেন তিনি। এছাড়াও ধর্ষণের মতো জঘন্য অপরাধ দমনে আইন সংশোধন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে দাবি জানান জামাতের এই নেতা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীরা ভিড় করছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাই সেসব বিনিয়োগকারীর জন্য নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য নিরীক্ষা প্রতিবেদন তৈরিতে অডিটরদের তাগিদদার। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিরীক্ষক ও হিসাববিদদের স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ১.৫ দশকের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে ধুঁকছে ব্যাংকিং খাত। গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগ করেও নিঃস্ব হয়েছেন অনেকে। এর জন্য অনেকাংশে দায়ী দুর্বল নজরদারি ও ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো কোম্পানির আর্থিক প্রতিবেদন। Audit report, financial report should be accurate and perfect with full disclosure. ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের এই সম্মেলনে তৈরি পোশাক শিল্প মালিকরাও জানান, দুর্বল অডিট ও আর্থিক প্রতিবেদনে অস্বচ্ছতার কারণে বন্ধ হয়েছে বহু প্রতিষ্ঠান। ৭,২০০টি ইন্ডাস্ট্রি চালু হয়েছিল, এই মুহূর্তে চলছে ২,৫০০ থেকে ২,৫৫০টি। বাকিরা যে হারিয়ে গেছে এর মধ্যে অনেকগুলা কারণ আছে। তার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রপার অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ওই কোম্পানিগুলোর ছিল না। সম্পদের অতিরঞ্জিত মূল্যায়ন ও খেলাপি ঋণ লুকিয়ে রাখা প্রবণতা ব্যাংকের আস্থা নষ্ট করে এবং স্বচ্ছ আর্থিক প্রতিবেদন ছাড়া টেকসই আর্থিক খাত ও সহজতা ব্যাংকের ঋণ নিশ্চিত করা সম্ভব নয়। অনলাইনে যুক্ত অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরও জানান, আর্থিক প্রতিবেদনের খামখেয়ালিপনায় ১.৫ দশকে বিপর্যস্ত হয়েছে অর্থনীতি। আমরা জানি যে কিভাবে এই গাফিলতিগুলো পুরো অর্থনীতিতে এক ধরনের বিপর্যয়ের মুখে ফেলা হয়েছে এবং আজকের যে বিশৃঙ্খল পরিস্থিতি আমরা যা উত্তরাধিকার সূত্রে ব্যাংকিং খাতে পেয়েছি সে কথা বলা আর দ্বিধা নাই। সম্মেলনে অর্থমন্ত্রী জানান, অনিয়ম, দুর্নীতি ও মানি লন্ডারিং এর কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানই শুধু নয়, চরম অর্থ সংকটে রয়েছে নামি দামি বহু প্রতিষ্ঠান। এরপরও বিনিয়োগে স্বপ্ন দেখাচ্ছে দেশি বিদেশি বহু কোম্পানি। আপনাদের জন্য সুখবর এটা, উই আর গেটিং সো মাচ ইন্টারেস্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফান্ড ম্যানেজাররা বিগ ওয়েতে আসতেছে বাংলাদেশে। জেপি মর্গান ইজ কামিং, আদার বিগ ইনভেস্টমেন্ট কোম্পানিজ আর উইলিং টু কাম। আমরা কি সুপরিবেশ সৃষ্টি করতে পারতেছি? আপনাদের রিপোর্টিং, আপনাদের অডিট রিপোর্ট, আপনার পিকচার অফ দ্য কোম্পানি, যারা এখানে ইনভেস্ট করতে চাচ্ছে তাদের এটার উপর তো একটু ফেইথ থাকতে হবে, ট্রাস্ট থাকতে হবে, আস্থা থাকতে হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগ সফল করতে নিরীক্ষক ও হিসাববিদদের নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন অর্থমন্ত্রী। সবাই মিলে কাজটা যদি করতে পারি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর আগামী 2 বছরের মধ্যেই চালু হবে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিত্যক্ত ওই বিমানবন্দরটি দুপুরে পরিদর্শন শেষে জেলা বিএনপির আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, একটি দল এদেশের জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, অথচ বিএনপি এই জুলাই সনদ তৈরি করেছে। সংস্কারের দাবিও বিএনপির। মির্জা ফখরুল বলেন, ধর্ম আর মিথ্যাচার নিয়ে রাজনীতি চলে না। এদেশের জনগণ মিথ্যাবাদীদের ক্ষমা করবে না। এলজিআরডি মন্ত্রী বলেন, ধর্মের নামে রাজনীতি করে এই জামাতে ইসলাম মহান মুক্তিযুদ্ধে দেশের বিপক্ষে কাজ করেছে, দেশের মা বোনদের সম্ভ্রম হানি করেছে। তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না। বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং বগুড়া বিমান প্রশিক্ষণ ঘাঁটিকে উত্তরাঞ্চলের প্রথম অত্যাধুনিক বিমান ঘাঁটি হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার সকালে মীর শাহে আলমের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারতে যান বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন। জিয়ারত শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, দীর্ঘদিনের সুবিধা বঞ্চিত বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে 25 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
ফ্যাসিবাদী পদ্ধতিতে নয়, বরং বর্তমান সরকার দেশের 64 জেলায় উন্নয়নেই প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আনুষ্ঠানিকভাবে 27 কিলোমিটার জমি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই তথ্য জানান। এছাড়া পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে পুশ ব্যাক প্রক্রিয়া কার্যকর করার ঘোষণা দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার মাত্র 11 দিনের মধ্যেই প্রথম দফায় 27 কিলোমিটার দীর্ঘ জমি বিএসএফ এর কাছে হস্তান্তর করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্য সচিবালয় ভবন নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক শেষে এই পদক্ষেপ নেয় রাজ্য সরকার। সীমান্তে মূলত 2 ধরনের জমি হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশের সাথে ভারতের মোট 4000 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে 2200 কিলোমিটার। এর মধ্যে 1600 কিলোমিটারে কাঁটাতার রয়েছে, বাকি 600 কিলোমিটারে কাঁটাতার অসম্পূর্ণ। শুভেন্দু অধিকারীর অভিযোগ, আগের সরকারের ভোট ব্যাংক রাজনীতির কারণে বাকি 600 কিলোমিটারে বেড়া দেওয়া হয়নি। পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে আঞ্চলিক সহযোগিতা, কৌশলগত সংলাপ এবং গবেষণা ভিত্তিক জ্ঞান চর্চার উপর জোর দিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে নতুন বিশ্ব ব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। 2 দিনব্যাপী প্রথম বিএসএফ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ FSSSA। এতে দেশ বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেন। সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণা ভিত্তিক গঠনমূলক আলোচনা হয়। এতে মূল বক্তা ছিলেন নেপালের ডক্টর প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাষিনী আবিয়া সিংহে, পাকিস্তানের ডক্টর সালমা মালিক এবং সুইডেনের ডক্টর গ্রেগ সিমন্স। সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মাহবুব ইল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা। ভুল তথ্য, অপতথ্য সহ যে কোনো মিথ্যা খবর বা গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার। তবে গণমাধ্যম সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমেই এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, একটা গণতান্ত্রিক সরকারের গণমাধ্যমকে শত্রু বানানোর কোনো কারণ নাই। গণমাধ্যমের সবার সাথে আলোচনা করে এবং সচেতনতা তৈরি করেই পদক্ষেপ নেওয়া হবে। এমনভাবে নেওয়া হবে যাতে কারো মনে হবে না অন্যায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন প্রকল্পের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। লাইসেন্সিং এর নীতিমালা, বিনিয়োগের উৎস নিয়ে প্রশ্ন, নীতি না থাকলে গণমাধ্যম 2-3 জন অলিগরের দখলেই থাকবে, কর্পোরেটদের স্বার্থ রক্ষা করবে, তাদের মিডিয়াই হবে বলে মত দেন অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম কমিশনের প্রধান কামাল আহমেদ। সরকার গণমাধ্যমের বিষয়ে কতটা সহনশীল হবে তা সরকারের মানসিকতার উপর নির্ভর করছে জানিয়ে এখন পর্যন্ত সরকারের আচরণ ইতিবাচক বলে সন্তোষ প্রকাশ করেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে চাচ্ছি, এইটুকুই কিন্তু সরকারের চাওয়া। বিকজ আমি তো অ্যাকাউন্টেবিলিটির মধ্যে ঢুকতে চাচ্ছি এবং অন্যান্য সমস্ত স্টেক হোল্ডারদের তো উচিত খুব দ্রুত এটাকে একটা প্রাতিষ্ঠানিক মেকানিজম দাঁড় করানো। বাট অফকোর্স আপনাদের সকলে মিলে আমরা সবাই মিলে তো এটাকে ইনশিওর করবো। মেকানিজম যদি ইটসেলফ একটা কোয়ালিটি থাকে, সেখানে যদি খুব পাওয়ারফুল প্যাট্রনরা থাকেন ওটাকে ম্যানিপুলেট করার জন্য, তাহলে তো হবে না। অতএব মেকানিজমকে প্রথমে অ্যাকাউন্টেবিলিটির প্রসেসকে কমপ্লিট করে আমরা একটা কনসেনসাসের ভিত্তিতে একটা মেকানিজম ডেভেলপ করব এবং সরকার কনসিস্টেন্টলি উইথ আদার স্টেক হোল্ডার্স উইল বি রিমেইন consistently accountable to that mechanism, and that will be the accepted mass media communication. ডিসইনফরমেশন একটা অপরাধ, সেটা কোনো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে হতে পারে, এবং সরকারকেই আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন প্রাতিষ্ঠানিকভাবে আসলে সেই কাজটা করতে হবে। সেই প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, এটার জন্য প্রয়োজনীয় আইন নীতিমালা তৈরি, এবং আমি আগে বলেছিলাম একটা সচেতনতা তৈরির প্রয়োজন আছে। আমরা যখন ব্যবস্থা নিতে যাব, এই ঝুঁকি তো আমিও বোধ করি যে মানুষ যেন এই মিস ইনফরমেশন আমাদের দিক থেকে না পান, আমাদেরকে ভুল না বোঝেন যে আমরা মিডিয়ার উপরে চাপ তৈরি করতে যাচ্ছি। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, জুলাই সনদের সঙ্গে বিএনপি যুক্ত ছিল এবং দলটি সনদে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে। তবে জুলাই আদেশ নিয়ে বিএনপির কিছু মতপার্থক্য রয়েছে, যা নির্বাচনের আগেই দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল। এ সময় প্রতিমন্ত্রী 2024 সালের গণঅভ্যুত্থানে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের নিহত 2 শিক্ষার্থীর স্মরণে কলেজের সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেন। সেখানে বাইরের থেকে নলেজ ট্রান্সফার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশ্যই আমরা এই সনদের প্রত্যেকটি দেয়া প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যেই জায়গাটাতে আমাদের মতের পার্থক্য হয়েছে যে জুলাই আদেশ অর্থাৎ জুলাই সনদ আগে হয়েছে, সেটার আমরা সিগনেটারি ছিলাম, আর জুলাই আদেশ যখন পরবর্তীতে করা হয় সেটা কিন্তু নির্বাচনের বহু আগেই আমরা তখন থেকেই আমরা বলেছি আমাদের নোট অফ ডিসেন্ট আছে, কয়েকটি পয়েন্টে আমাদের আপত্তি রয়েছে। সেটি যেই দল নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তারা তাদের মতো করে বাস্তবায়ন করবে, আমরা আমাদের মতো করে বাস্তবায়ন করব। কিন্তু বিশেষ অতিথি ঢাকা অপরাধী যেই হোক তার রাজনৈতিক কিংবা সামাজিক অবস্থান বিবেচনা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। নতুন দায়িত্ব পাওয়ার 3 দিন পর প্রথা মেনে নিজের পরিকল্পনার কথা তুলে ধরতে গণমাধ্যমের মুখোমুখি হন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। বলেন, উগ্রবাদ ও মব কালচার দমন করা হবে কঠোর হাতে। জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। চলতি মাসে এ পর্যন্ত 2000-এর বেশি চাঁদাবাজ ও মাদক কারবারিদের আটকের কথাও জানান তিনি। নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে ডিএমপি কমিশনার জানান, রাজধানীর থানাগুলো দালাল মুক্ত করতে কাজ করছে পুলিশ। কাহালির মাজারে যেখানে মদ কালচারের একটি ঘটনা ঘটেছিল, আমরা সাথে সাথে গাজীপুরে আবারও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন আর আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কারখানার মালিকরা। গ্যাস সংকটের বিষয়ে বারবার অভিযোগ করেও কোনো সমাধান পাচ্ছেন না তারা। তবে ঈদের পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানায় তিতাস গ্যাস বিপণন কর্তৃপক্ষ। গাজীপুর থেকে আমির হোসেন রিয়েলের ভিডিও চিত্রে মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। গাজীপুর জেলায় ছোট বড় মিলিয়ে 4000-এরও বেশি শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় রয়েছে 3 শতাধিক শিল্প কারখানা। কিন্তু বছরের বেশিরভাগ সময় এই অঞ্চলের কারখানাগুলোতে চাহিদার চেয়ে গ্যাসের চাপ কম থাকায় বিপাকে কারখানার মালিকরা। একটি কারখানার বয়লার মেশিন চালাতে গ্যাসের চাপ প্রয়োজন ন্যূনতম 7 থেকে 8 PSI। সেখানে গ্যাসের চাপ থাকছে শূন্যের কোঠায়। এর ফলে বেশিরভাগ সময়ই মেশিন বন্ধ রাখতে হয়। এতে উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে কারখানার মালিকরা। সংকলনের জন্য অভাবের জন্য আমরা প্রোডাকশন করতে পারতেছি না, বেতন বোনাস দিতে পারতেছি না। ওয়ার্কাররা কখন আন্দোলন শুরু করে, ভাঙচুর শুরু করে, তার কোনো ঠিক নাই। এখন আমরা পাইতেছি অনেক সময় 0, অনেক সময় হাফ, অনেক সময় 1 PSI, তাই যেটাতে আমাদের প্রোডাকশন করা সম্ভব হচ্ছে না। প্রায় 50 থেকে 60 টন কাপড় ভিজা আছে, যে কাপড়গুলো আমরা কোনোভাবে শুকাতে পারতেছি না। দেখেন এই যে স্ট্যান্ডার্ড মেশিন সবগুলো বন্ধ। এদিকে কোরবানি ঈদের বেতন বোনাস নিয়ে শঙ্কিত কারখানার শ্রমিকরাও। গ্যাসের কারণে আমাদের অফিস বন্ধ থাকে, কাজও ঠিকভাবে হয় না। এভাবে যদি কাজ বন্ধ থাকে তাহলে আমরা কিভাবে বেতন বোনাস পাবো বা কিভাবে বাড়িতে চলে যাব। 30% প্রোডাকশন হয়, বাকি 70% প্রোডাকশন গ্যাসের কারণে হচ্ছে না। সেক্ষেত্রে আমার শিপমেন্টগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, বায়ার অর্ডার বাতিল করতেছে। মালিক যদি বেতন না দিতে পারে তাহলে আমরা চলবো কিভাবে? গ্যাস সংকটের বিষয়ে বারবার অভিযোগ দিলেও কোনো সমাধান দিচ্ছে না গ্যাস বিপণন কর্তৃপক্ষ। পার ডে আমাদের $2 লাখ রেভিনিউ লস হচ্ছে, তাতে টোটাল মান্থলি আমাদের $60 লাখ রেভিনিউ লস হচ্ছে। গার্মেন্টসে আমরা অনেক অর্ডার নিয়েছি, এই অর্ডারগুলো অলরেডি 2টা বা একটা শিপমেন্টের দিয়ে গেছে, তাদের সুইং হচ্ছে না, সেলাই হচ্ছে না। ঈদের আগে আমাদের বেতন, বোনাস এবং 25 দিনের স্যালারি, এইটা যে আমরা কিভাবে দিব, এটা নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। তো আমরা গত মাসের বেতন অন টাইমে দিতে পারি নাই আমাদের স্টাফদের। এলেঙ্গা থেকে গ্যাস সাপ্লাই কম থাকায় এই অঞ্চলে গ্যাসের চাপ কম জানিয়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ এরশাদ মাহমুদ। ঈদের পরে স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি। ঈদের ছুটি হয়ে গেলে তখন প্রেশার বেড়ে যাবে, তারপরে ঈদের পরে যতদিন পর্যন্ত বন্ধ থাকবে আল্লাহর মধ্যে কোনো সমস্যা হবে না। এরপরে আবার আগের অবস্থায় আসবে, কিন্তু হয়তো প্রেশার বাড়লে আগের অবস্থানে ভালো অবস্থা থাকবে। কারখানা মালিকদের আশা সরকার দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কামতা গ্যাস ফিল্ডে মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানান, জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে কাজ করছে সরকার। এরই মধ্যে কামতা 2 ও তিতাসের 3টি সহ মোট 4টি নতুন কূপ খনন কাজ শুরু হয়েছে। এই 4টি কূপের গ্যাস উৎপাদনের মাধ্যমে আগামী বছর জুনের মধ্যে 55 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলেও আশাবাদ তার। গার্ল গাইডের 6টি অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখিদের নীলকমল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। রাজধানীর বেইলি রোডে গার্ল গাইড অডিটোরিয়ামে এর আয়োজন করে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌস। এতে সভাপতিত্ব করেন জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদ। আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য দিবস উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ারে নয়া কৃষি প্রাণ বৈচিত্র্য মেলা ও কৃষক সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উবিনিগের নির্বাহী পরিচালক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। অনুষ্ঠানে 6টি জেলার কৃষক ও কৃষানি অংশগ্রহণ করেন। ঝালকাঠির কাঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আয়োজনে মাওলানা মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে এতে স্থানীয় রাজনৈতিক নেতারা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় প্রিয় বাংলা মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং রানার আপ হয় সিরাজনগর উচ্চ বিদ্যালয়। সরকারি বেতনভুক্ত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলগুলোকে জাতীয়করণের দাবি জানিয়েছেন 75টি বিশেষ স্কুলের শিক্ষক ও কর্মচারীরা। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে 9 দফা দাবিতে মানববন্ধন করেছেন তারা। বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের শিক্ষক কর্মচারীদের দাবি, বিএসএড ডিগ্রি অর্জনের পরও শতাধিক শিক্ষক তাদের ন্যায্য বেতন ভাতা পাচ্ছেন না। নড়াইলে অবিলম্বে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ এবং জেলা জজ সহ বিচারকদের শূন্য পদে নিয়োগের দাবিতে মানববন্ধন হয়েছে। একই সঙ্গে আইনজীবীদের মাধ্যমে সরকারের রাজস্ব তহবিলে অর্জিত কোর্ট ফির 2.5% টাকা আইনজীবী কল্যাণ তহবিলে দেওয়ার দাবিও জানান তারা। জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত সড়কে এই কর্মসূচি হয়। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা হয়েছে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের তিস্তা হল রুমে। কর্মশালায় সরকারি বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ফাইনালে মোহামেডানকে 3-2 গোলে হারিয়ে হ্যাটট্রিক সহ জিতে নেয় ফেডারেশন কাপের 5ম শিরোপা। চলতি মৌসুমের পারিশ্রমিক বকেয়া থাকায় ম্যাচ খেললেও প্রতিবাদ হিসেবে শিরোপা প্রদান অনুষ্ঠানে যাননি চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা। মানিক মাহমুদ রিপোর্ট। ঘরোয়া ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফাইনালে মুখোমুখি দেশসেরা 2 দল বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মোহামেডান। 4 মিনিটে মুজাফফরফের ফ্রি কিকে পরাস্ত কিংস গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। তবে সাদা কালোদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পেনাল্টিতে স্বাগতিকদের সমত এনে দেন ডোরিয়েলটন গোমেজ। ডি বক্সে আরিফকে তপুর ফাউলে পেনাল্টি পায় মোহামেডান। স্পট কিকে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন মুজাফফরফ। আক্ষেপটা পুষিয়ে দেন সৌরভ দেওয়ান। ব্যবধান 2-1 করেন এই তরুণ ফরওয়ার্ড। দলকে নিরাপদ অবস্থানে নিতে দারুণ সুযোগ পেলেও অমার্জনীয় মিসে হতাশ করেন সৌরভ, যার চরম মাসুল দিতে হয় সাদা কালো জার্সিধারীদের। ইঞ্জুরির সময় ডোরেলটনের হেড ক্রসবারে বাধা পায়। বিরতির পর 2বার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ডোরেলটন। পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কিংসরা। 3-2 জিতে নেয় ফাইনাল। ফেডারেশন কাপে হ্যাটট্রিক শিরোপা সহ 5ম ট্রফি নিয়ে উচ্ছ্বসিত ফুটবলাররা। কঠিন ম্যাচ জয়, পুরো কৃতিত্ব সতীর্থদের দেন হ্যাটট্রিকম্যান ও আসরে সর্বোচ্চ 12 গোল করা ব্রাজিলিয়ান ডোরিয়েলটন। I can score a hat-trick today, but I don't play alone.
I want to say thank you for every player here. ডোরিয়ালটন আছে, আমরা সবাই জানি, তো যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আমরা সবসময় গেমে থাকার চেষ্টা করছি, আমরা আজকে জিততে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, এবং আমরা ট্রেবল দিচ্ছি। আমরা অনেক লং সিজন শেষ করলাম, 2-3 দিন পর খেলা ছিল। আমাদের আসলে এনার্জি লেভেল আমার কাছে মনে হয় না আর কারো আছে। আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়েছি। অনুভূতি অবশ্যই অনেক ভালো, কারণ ইজি ছিল না আজকের ম্যাচটা। সো হোপফুলি আমরা ম্যাচটা জিততে পারছি আলহামদুলিল্লাহ। এই মৌসুমের পারিশ্রমিক এখনও বকেয়া কিংসের ফুটবলারদের। নীরব দ্বন্দ্ব ক্লাব কর্তাদের সাথে, তারপরও ক্লাবকে ডাবলস ট্রফি উপহার দিয়েছেন ফুটবলাররা। যদিও অভিনব প্রতিবাদে চ্যাম্পিয়ন ট্রফি নিতে মাঠে আসেননি কিংসের ফুটবলাররা, বর্জন করেন শিরোপা প্রদান অনুষ্ঠান। কিংস অ্যারেনায় উদযাপনের বদলে বিষণ্ণতা ফাইনাল শেষে। প্লেয়ারদের যে পারিশ্রমিক যে দেওয়ার কথা ছিল সেগুলো হয়তো তারা সময় মতো দিতে পারে নাই। ম্যাক্সিমাম দিয়েছে, কিন্তু কয়েকটা জিনিস আছে যেগুলো দিতে পারে নাই। তারা বলেছে যে আজকে কালকের মধ্যে দিবে, শুক্রবারের মধ্যে একটা পার্টি করে সার দেবে ডেফিনেটলি। তার জন্য আজকে খেলা একটু রাগ আর ক্ষোভ, অভিমান থেকেই কাজ করেছে, আর নাথিং এলস। ফরেন প্লেয়ার চলে গেছে, ফরেন কোচ চলে গেছে, ট্রেনার চলে গেছে, তারেক কাজী চলে গেছে, তারপরে যারা আছে আমরা সবসময় আমি আর জেলানি এই টিমটাকে নিয়ে অনেক দিন ধরে কাজ করছি। ফাইনাল সেরা, সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন কিংসের একমাত্র বিদেশি ফুটবলার ব্রাজিলিয়ান ডোরিয়ালটন। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফিও জিতে নেয় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এরপরই প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গুলশান স্পোর্টিং ক্লাব। রানার্স আপ হয়েছে অ্যালোরা শাটলার একাডেমি। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে 15 মে শুরু হয় এই টুর্নামেন্ট। 6 দিনের এই টুর্নামেন্টের সমাপনী দিনে পুরস্কার বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। লিগে পুরুষ বিভাগে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আয়মান ইবনে জামান, এবং মহিলা বিভাগে ম্যাচ সেরা হয়েছেন ম্যাথেনা মাধুর্য বিশ্বাস। প্রধান অতিথি ইশরাক হোসেন ইনডোর স্টেডিয়ামটির সংস্কার সহ ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেন। আগামী আসরে নিজ ক্লাব ব্রাদার্স ইউনিয়নের অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। আমি ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের আহ্বায়কের দায়িত্ব পালন করছি। আমি আমাদের আজকের ব্যাডমিন্টন ফেডারেশনের সম্মানিত সভাপতি ডন ভাইকে বলেছি আগামীতে আপনাদের এই টুর্নামেন্টে আমরাও পার্টিসিপেট করতে চাই অ্যাজ আ ক্লাব। দেখে গেলাম আপনাদের এই ইনডোর স্টেডিয়ামের এয়ার কন্ডিশনিং কাজ করছে না, যেটা আমি মনে করি যেহেতু এটা ইনডোর স্টেডিয়াম বাতাস পাস করতে পারছে না সেভাবে, তো সেটার জন্য এখানে এয়ার কন্ডিশনিং অত্যন্ত জরুরি। তা আমি আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক, ওনার সাথেও কথা বলবো যে এটা দ্রুততম সময় কিভাবে ওনারা সংস্কার করে এটাকে আন্তর্জাতিক মানের একটা গ্রাউন্ড হিসাবে গড়ে তুলতে পারে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। শুভরাত্রি।